Not every story is a success story. Just few years back, Nokia CEO told that we did nothing wrong but we failed. Is it true? I don't agree with the statement of Nokia CEO because if you are not doing anything wrong, definitely you should be successful. You are failed, that means definitely you are not doing things right. And today I will introduce you a failed machine, a machine which is fantastic. Still, it's a crash bike for many others, but it's a big failure for Suzuki in Bangladesh. 2020 এর অগস্ট মাসে সুজুকি ব্যান্ডিট বাংলাদেশে লঞ্চ করে, but after launching it didn't get much response from the bikers or from the market, and that's why they discontinued this bike. এখন একটা বাইক লঞ্চ করার পরে ডিসকন্টিনিউ হয়ে গেল। ওই যে একটু আগে বলছিলাম যে নোকিয়া সিইও বলছিল যে we did nothing wrong but we failed. Is it true? Definitely not. Definitely this bike has too many shortcomings. That's why bikers didn't respond well to this bike, and as a result it's a failure. It has tremendous power, it has dual channel ABS braking, it has excellent braking, but why it's failed? Let's find out. Basically Bandit is a naked sports bike. এটা হচ্ছে সুজুকি GSX-R 150 যে বাইকটা এখন বাংলাদেশে আমরা চালাই, ওই বাইকটার নেকেড স্পোর্টস ফর্ম হচ্ছে এটা। এই বাইকটা যদি মার্কেটে ক্লিক করতো তাহলে আপনারা MT-15 এর রাইভাল হিসেবে এই বাইকটাকে দেখতে পারতেন। ইনফ্যাক্ট MT-15 মার্কেটে এখন একাই খেলে, মানে মনোপলিস্টিক একটা জায়গায় আছে ইয়ামাহা MT-15, কারণ MT-15 এর মতো নেকেড স্পোর্টস কোনো বাইক এখন বাংলাদেশে প্র্যাকটিক্যালি ওইভাবে আসলে কম্পিট করার মতো আসলে কেউ নাই, শুধুমাত্র সুজুকি ব্যান্ডিটটাই ছিল, বাট ইট ফেইলড। কি কি কারণে ফেল করলো এগুলো জানার আগে চলেন এই বাইকটার কিছু ভালো দিক জানি। এক নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার ট্রিমেন্ডাস অ্যান্ড ইনক্রেডিবল পাওয়ার। 150cc হিসেবে আই থিঙ্ক দিস বাইক ক্যান জেনারেট ট্রিমেন্ডাস পাওয়ার। আর এই পাওয়ার চেক করার জন্য এটার ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড গিয়ারের টপটা আমরা একটু চেক করছিলাম, জাস্ট স্যাম্পল চেক বলতে পারেন। চলেন এই টপগুলো একটু দেখে আসি। এক গিয়ারে 53, দুই গিয়ার 82, তিন গিয়ার 105, 6। এখন আপনারাই জাজ করেন, থার্ড গিয়ারে 105, 6 বা অনেক ক্ষেত্রে 107ও কিন্তু উঠে যায়, যদিও আজকে ওঠে নাই। 105, 6, 7 কোন বাইকে ওঠে? ইভেন বাংলাদেশে হাইয়েস্ট সিসি লঞ্চ করছে 250, 300 সিসির বাইক। এই 250, 300, 350 সিসির বাইকগুলোও থার্ড গিয়ারে 105, 6 বা 7 টাচ করে আমি দেখি নাই। সো ক্যান ইউ ইমাজিন দিস বাইক হ্যাজ ট্রিমেন্ডাস পাওয়ার। আর এই সুজুকি ব্যান্ডিট বা GSX-R দুইটা বাইকের ক্ষেত্রে একটা ব্যাপার ম্যাজিক্যাল কাজ করে। বাংলাদেশে এখনো পর্যন্ত আপনি 150cc সেগমেন্ট, ইভেন হাই সিসি সেগমেন্টেও অনেক বাইক পাওয়ার টু ওয়েট রেশিওতে সুজুকি ব্যান্ডিট বা GSX-R-কে এখনো পর্যন্ত হারাইতে পারে না, বিকজ অফ ওয়েট। এই বাইকটার ওয়েট যতটুকু আমি নেটে ঘাটাঘাটি করে পেলাম অনলি 135 কেজি। যেহেতু বাইকটার ওয়েট কম হয়, সো ম্যাক্সিমাম ডেলিভারেবল পাওয়ার ক্যাপাসিটি থাকে, দ্যাট মিনস পাওয়ার টু ওয়েট রেশিও অনেক ভালো থাকে, আর এই কারণে র একটা পাওয়ার ফিল পাওয়া যায়। এই বাইকটার 2 নম্বর ভালো দিক ছিল হচ্ছে এই বাইকটার ব্রেকিং। প্রোফাইল বলছি না, শুধু বলি এই বাইকটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS এর বাইক। চলেন এটার ব্রেকিংটা কতটা ভালো ছিল একটা প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখে আসি। এবার 60 স্পিডে আমি ব্রেকটা ধরে দেখব, দুইটা ব্রেকই হার্ড প্রেস করব। 60তেই আসি, এই যে এত ছোট বাইক যে কারণে একটু ভয় লাগে, আর ABS কাজ করতে করতে একটু স্কিড করেই। দেখি কত ফিটে আমি দাঁড়াইলাম, এটা একটু দেখতে হবে, ইটস ইম্পর্টেন্ট। বাট আমার মনে হয় যে ডিস্টেন্সটা অনেক বেশি নিছে, যথেষ্ট বেশি। আজান দিয়ে দিল, এমনি রোজা, কথা বলতেও ভালো লাগে না রোজার সময়।
16 ফিট, এই যে 16 ফিট। 32 ফিট, এই যে গর্ত 32 ফিট। আর এই যে 32 ফিট আর 8, 40 ফিট নিয়েছে। 40 ফিট নিল, অনেক বেশি ডিস্টেন্স নিছে। আর একটা টেস্ট করতেই হচ্ছে, যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি নিয়েছে। লাস্ট ট্রায়াল এই শেষ না, এই যে এখানে এক্স্যাক্টলি। দেখি সেকেন্ড ট্রায়ালে আমার ডিস্টেন্সটা কত হয়েছে। আর এটাতে আমার ধারণা হয়তো 35 ফিট আসছে। ষোলো ফিট, এই যে একই জায়গাতে 16 ফিট। ষোলো 32 ফিট, এই যে 32 ফিট। আর এখানে হচ্ছে 3, 35, 36 ফিট। আমি এক্স্যাক্টলি 80-তে ব্রেক ধরবো, হার্ড ব্রেকই ধরে দেখব যে কত সময় লাগে, কত সেকেন্ড লাগে জিরো হইতে। যেহেতু এবিএস আছে, সো টেনশনের খুব একটা কারণ আছে বলে মনে হয় না। 80 দেখেন, 80 হার্ড ব্রেক। জিরো কত সেকেন্ড লাগলো আপনারাই বলতে পারবেন। টেস্টের পরে আমার কাছে মনে হয়েছে এটার ব্রেকিং ডিস্টেন্সটা হয়তো আরো 2, 3 বা 4 ফিট কমা পসিবল। হয়তো এই বাইকটা আমি রেগুলার চালাই না, যে কারণে হচ্ছে আমার এফিসিয়েন্সিটা একটু কম আসছে। আদারওয়াইজ আরেকটা ফ্যাক্ট হচ্ছে এটার ব্রেকের বর্তমান ব্রেক প্যাডের কি অবস্থা, এটাও একটা বিষয়। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আরো হয়তো 3-4 ফিট ডিস্টেন্স কমতে পারে। বাট ওভারঅল ব্রেক পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে যে মোর দ্যান অ্যাভারেজ। একেবারে বেস্ট পারফরমেন্স এটার ব্রেকিং বা বেস্ট ব্রেকিং সেটা আমি কোনোভাবে বলছি না, বা ওইটা বলার সুযোগও নাই, কারণ ব্রেকিং ডিস্টেন্স একেবারে মিনিমাম পাইছি সেটাও না। বাট ওভারঅলি এটার ব্রেকিং নিয়ে আপনি যে কোনো সিচুয়েশনে 100% কনফিডেন্স পাবেন যে বাইকটা অ্যাটলিস্ট স্কিড করবে না, বা সেফটি ডিস্টেন্সে আপনাকে এই বাইকটা দাঁড় করিয়ে দিবে। সো আমার মনে হয় ব্রেকিংকে ভালো বলাই যায়। ব্রেকিং ছাড়াও এই বাইকটার আর যে জিনিসটা ভালো লাগছে, দ্যাট ইজ দ্য রাইডিং পজিশন। সুজুকি ব্যান্ডিতের রাইডিং পজিশন নিয়ে আমার কাছে একেবারেই কোনো কমপ্লেইন নাই। স্পেশালি সিটিতে রাইডের ক্ষেত্রে কেমন ফিল হয়, চলেন সিটির একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসি। এই বাইকটার এইটাই হচ্ছে মজা, যে জ্যামের ভেতরে অল্প একটু স্পেস পাইলে আপনি সাই করে জ্যাম কেটে বেরোয় যেতে পারবেন। সিটির বাইরে আপনি যদি হাইওয়ে থাকেন, লং রাইড, শর্ট রাইড, স্পেশালি রাইডিং পজিশন নিয়ে কোনো প্যারা নাই। বাইকটার নেক্সট পজিটিভ সাইড আমার কাছে মনে হয়েছে মাইলেজ। যেহেতু বাইকটা 150 সিসি হিসাবে এক্সট্রিম পাওয়ার ডেলিভারি দেয়, তারপরেও বাইকটার মাইলেজ ভালো। এই বাইকটা থেকে আপনি সিটিতে অ্যাভারেজ 40 রেঞ্জের মাইলেজ পাবেন, আর হাইওয়েতে 45 থেকে 55 পর্যন্ত মাইলেজ পাওয়া পসিবল এই বাইক থেকে। এই বাইকটার লাস্ট যে ভালো দিকটা আমার সামনে পড়ছে সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্ট। ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে কথা বলতেই হয়, ডেফিনেটলি সুপার রিফাইন্ড ইঞ্জিন। ইউজুয়ালি অনেক পাওয়ারফুল বাইকগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে ইনিশিয়ালি একটা ভাইব্রেশন চলে আসে, মানে ফার্স্ট সেকেন্ড গিয়ারে অনেক বাইকেই, যেগুলো পাওয়ারফুল বাইক, কিছুটা মাইল্ড ভাইব্রেশন হলেও পাওয়া যায়। বাট সুজুকি ব্যান্ডিতের ক্ষেত্রে ডেফিনেটলি সুপার রিফাইন্ড ইঞ্জিন, কোনো ভাইব্রেশনের কোনো অস্তিত্বই নাই। আসলে এটা এই বাইকটার রিভিউ না, বেসিক্যালি আই এম হিয়ার টু ডিসকাস হোয়াই দিস বাইক ফেইলড। আর কেন ফেল করছে এটা নিয়ে কথাবার্তা বলতে গেলে তো ভাই এটা নেগেটিভ দিক নিয়ে কথা বলতে হয়, আর শুধুমাত্র নেগেটিভ দিক নিয়ে কথা বলাটা আমার কাছে মনে হয়েছে উচিত না। কিছু ভালো দিকও শেয়ার করা উচিত, কারণ এই বাইকটার অনেক ভালো দিকই আছে, আর এই কারণেই একটা রিভিউর মতো হয়ে যাচ্ছে। হটএভার অনেক ভালো জিনিস বললাম, এখন আসি এই বাইকটা কেন ফেল করছে। আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, যারা ব্যান্ডিট ইউজার আছেন বা সুজুকি ব্যান্ডিতের উপর যাদের মিনিমাম হলেও ক্র্যাশ আছে, আপনারা একটু নিজেরা আমার পয়েন্টগুলোর সাথে মিলিয়ে একটা কমেন্ট করে দিন যে আসলেই কি আমি যে পয়েন্টগুলো মার্ক করছি এই কারণেই ফেল করছে, নাকি অন্য কোনো কারণ আছে। হটএভার এক নম্বর কারণ হচ্ছে এই বাইকটার লুক। বেসিক্যালি এই বাইকটার যে লুক, আমার কাছে মনে হয়েছে যে এই লুকটা ইন নো সিচুয়েশন ইটস অ্যাট্রাকটিভ। একটা বাইক আমরা যখন কিনি, আমার কাছে মনে হয় যে লুকিং হচ্ছে সব থেকে বড় একটা ফ্যাক্ট। মানে একটা বাইক ভালো লাগার পেছনে প্রথম যে বিষয়টা কন্ট্রিবিউট করে, দ্যাট ইজ দ্য লুক। আর এই বাইকটা
বাইকটা লুকে আমার কাছে মনে হয় যে ফার্স্ট লুকিং এ আপনাকে এই বাইকটা কোনোভাবে অ্যাট্রাক্ট করতে পারবে না। এই বাইকটাতে এমন কিছু নাই যেটা আপনাকে প্রথম দর্শনে অ্যাট্রাক্ট করবে। সো আমার কাছে মনে হয়েছে এই বাইকটা ফেল করার পেছনে 1 নাম্বার রিজন হচ্ছে এই বাইকটার লুক। 2 নাম্বার কারণ, যে কারণে আমি মনে করি বাইকটা ফেল করছে, আপনারা এটার সাথে অ্যাগ্রিড কিনা সেটা প্লিজ কমেন্ট করেন। সেটা হচ্ছে এই বাইকটার সিট স্ট্রাকচার। আই এম নট টকিং অ্যাবাউট রাইডিং পজিশন, আই এম টকিং অ্যাবাউট সিট স্ট্রাকচার। এই সুজুকি ব্যান্ডিট এবং সুজুকি জিএসএক্সআর এই দুইটা বাইকের সিটটা এতটা চাপা, আমার কাছে মনে হয় যে একটা ম্যাচিউরড পার্সনের বসার জন্য সেটা কোনোভাবেও কমফোর্টেবল একটা সিটিং পজিশন না। সামহাও আমার কাছে অনেক সময় এই দুইটা বাইকে বসলে মনে হয়েছে এই দুইটা বাইক আসলে বেবিদের জন্য, মানে কোনো পরিণত বয়সের লোকের জন্য বসার সিট বা আসন এটা না, এতটা চাপা। দেখেন মুসা ভাই এই বাইকটা সিট কিন্তু বাধাই করে দুই পাশে প্রায় 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া করছে। তারপরও আমি এখন এই বাইকটা রাইড করলাম, মাঝে মাঝে এই বাইকটা রাইড করা হয়, আমি কখনোই এই বাইকটাতে বসে এটা সিট স্ট্রাকচার নিয়ে কখনোই কমফোর্টেবল ফিল করি না। অ্যান্ড হোয়াই আই এম সেইং দিস সিট স্ট্রাকচার অ্যাজ দ্য রিজন অফ ফেলার, কারণ হচ্ছে একটা বাইকে আপনি যখন বসবেন, বসেই যদি আপনার ফিলটা ভালো না হয়, ডেফিনেটলি আপনার চয়েসের লিস্ট থেকে ওই বাইকটা বেরোয় যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই বাইকটা ফেল করার 3 নাম্বার কারণ হচ্ছে এই বাইকটার টায়ার প্রোফাইল। পেছনের টায়ার প্রোফাইল হচ্ছে 130/70 সেকশন। আমার কাছে মনে হয়েছে রিয়ার টায়ার প্রোফাইলটা ঠিক আছে, বাট ফ্রন্ট টায়ার, এরকম মেসিভ পাওয়ারফুল একটা বাইকের ফ্রন্ট টায়ার হচ্ছে 90/90 সেকশনের। আর এই বাইকটা যখন লঞ্চ করে তখন কিন্তু এফজেড এবং সুজুকি জিক্সার অলরেডি মার্কেট কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে 100/80 সেকশনের ফ্রন্ট টায়ার নিয়ে। তো মাত্র 90/90 সেকশনের ফ্রন্ট টায়ার। আমি যদি পার্সোনালি এই বাইকটা জাজ করতে যাই, আমার কাছে ফ্রন্ট টায়ার প্রোফাইল দেখে আমার কাছে কখনো মনে হবে না যে এই বাইকটা কিনি। মানে স্পেশালি আমার কাছে মনে হবে যে ফ্রন্ট টায়ারটা অনেক বেশি চিকন, যে কারণে এই বাইকটার ব্রেকিং ব্যালেন্স আমি হয়তো ভালো পাবো না, সো এই বাইকটা কিনবো না। সো সার্টেনলি আমার কাছে মনে হয়েছে ফ্রন্ট টায়ারটা আরেকটা বড় কারণ, যে কারণে এই বাইকটা ফেল করছে। আপনারা কি এই কারণের সাথে একমত? বুঝতে পারছেন যে এইবার কোন কারণটা বলবো যে কারণে এই বাইকটা ফেল করছে? আমার মনে হয় বুঝে গেছেন। দ্যাট ইজ দ্য ফ্রন্ট সাসপেনশন। এটা রিয়ার সাসপেনশন অ্যাডজাস্টেবল, এবং রিয়ার সাসপেনশনের প্লেটা আমার কাছে মনে হয়েছে প্র্যাকটিক্যালি ভালো ফিডব্যাক পাইছি। চলেন ভাঙা রাস্তায় এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা একটু দেখি। সিসি নর্মাল বাইকগুলোতে যেরকম সাসপেনশন ফিডব্যাক দেয়, এটা সাসপেনশন ফিডব্যাকটা হচ্ছে ওই টাইপের। যেহেতু বাইকটা অনেক হালকা আর ছোটোখাটো, আর সাসপেনশন প্রোফাইল খুব একটা ভালো না, মানে বাইকটা একটু বেশি লাফায়। মানে অফরোডে যখন আপনি আসবেন মনে হবে যে বাইকটা বেশি লাফাচ্ছে। সাসপেনশন খেলেও কম, প্লাস বাইকটা হালকা ছোটোখাটো, এই সব মিলায় মানে কোনোভাবেও এটা থেকে আপনি একটা কমফোর্টেবল সাসপেনশন ফিডব্যাক পাবেন না। বাট একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে এটার পেছনের সাসপেনশনটা ভালোই খেলে, বাট প্লে অনুযায়ী ওই ফিডব্যাকটা পাওয়া যায় না। কারণটা হচ্ছে বাইকটা এত বেশি হালকা আর বাইকটার আকৃতি এত ছোট, যে কারণে রিয়ার সাসপেনশন ভালো খেললেও ফিডব্যাকটা আসলে অত ভালো পাওয়া যায় না বা ফিলটা হয় না। অলমোস্ট 19 bhp পাওয়ারওয়ালা একটা বাইকের ফ্রন্ট সাসপেনশন 100 সিসি বাইকের ফ্রন্ট সাসপেনশনের সমান, বা অনলি 30 mm। ইনফ্যাক্ট 30 mm এটা আমি শিওর না, বাট আমার কাছে মনে হয়েছে এটা সাইজ দেখে 31, 32 বা 33ও সম্ভবত না, সম্ভবত 30 mm হবে। সো ইটস দ্য 4 রিজন যে কারণে আমার কাছে মনে হয়েছে এই বাইকটা ফেল করছে। ইনফ্যাক্ট এই 4 রিজনটা আমি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি নিজে অ্যাজ কাস্টমার চিন্তা করছি এই বাইকটার কোন কারণে এই বাইকটাকে আমি পছন্দ করব না, বা কোন কোন বিষয়ে এই বাইকটাকে আমি কেনার লিস্টে রাখবো না। ওই থট অ্যাসপেক্ট থেকে বা ওই থট প্রসেস থেকে আমি এই 4টা কারণ তুলে ধরলাম, যে এই 4টা কারণ আমার কাছে মনে হয় যে এই রিজনগুলো যদি সুজুকি একটু ডেভেলপ করতো, ডেফিনেটলি এই বাইকটা আজকে ইয়ামাহা MT-15 এর জায়গা নিয়ে নিতে পারতো, বা MT-15 এর সাথে হাড়ে হাড়ে টক্কর দিতে পারতো। মাত্র 4টা কারণে মার্কেটে এক্সট্রিম ভাবে ফেল করলো এবং মার্কেট থেকে হারিয়ে গেল। আপনি কি এগ্রি করেন আমার এই 4টা কারণের সাথে? করলে একটা কমেন্ট করে দিন।